আমার মনে হচ্ছে যারা যাদেরকে আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে আমি গত 25 বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই। আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার কবরে যে আজ থেকে আমি জয় বাংলা বলবো। জয় বাংলা। ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। এরা এক একজন শত শত কোটি টাকা পিএস কামাই ফেলতেছে কতদিনে? 10 মাসে। হাসিনার তো 15 বছর সময় লাগছিল, পলিটিশিয়ানদের তো 15 বছর 20 বছর লাগে এইরকম অর্থ কামাইতে। এই বাটপারদের তো 3 মাস 4 মাস 5 মাসে তারা কামায়। আমরা কি বলবো যে 71 আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে 71 বাদ। যারা 24কে প্রাধান্য দিয়ে 71কে ম্লান করে দেওয়ার জন্য এই কাজগুলো হচ্ছে। 71কে ম্লান করা কোনোভাবেই সম্ভব না, কারণ ওটা হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের সার্বভৌমত্ব। আপনি বলছেন আপনি সংস্কার করবেন, কিসের সংস্কার? এনসিপি কে ক্ষমতায় আনার সংস্কার, এনসিপি কে ভালো করার সংস্কার। বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারেন, উনি বিশ্বস্ত না। আমিও বলি ডক্টর ইউনূসের অবদান বাংলাদেশের 3-0। বর্তমান সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার। পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাস ক্ষমতায় ছিল, তাই না? এই 3 মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে, 3 মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে। 3 মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম। তার তুলনায় 9 মাস সময় পেয়ে ডক্টর ইউনূস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে তাহলে পুলিশ হত্যার বিচার হবে, লুটপাট ডাকাতি হয়েছে সেইগুলোর বিচার হবে। যখন দেখছে বাংলার জনগণ তার পিছে খেইবে যাইতেছে, তখনই তাড়াতাড়ি একটা উনি নাটক করে ফেলাইছে যে উনি পদত্যাগ করবেন। বাবা ইউনূস সাহেব, এই নাটক ছাত্রদের নিয়ে কইরেন না। আল্লাহ তুমি জঙ্গিবাদের কাছ থেকে এই দেশকে বাঁচাও। দেখেন, শেখ হাসিনাকে নিয়ে হাজারটা বিতর্ক থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি বিতর্ক করার জন্য তাদের লেভেলের কাছাকাছি কেউ না কেউ হইতে হবে। যখন বঙ্গবন্ধুকে নিয়ে এখন আমরা দেখি এগুলো হয়, এগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও এই ধরনের কথাবার্তা বলা হইতো। আমি এগুলো নিয়ে তখনই মাঝে মাঝে এগুলো নিয়ে বলতাম যে দেখেন, এই যে অপমানের খেলা, এই খেলা কিন্তু অনেক খারাপ, সময় সবসময় একরকম যাবে না। আজকে আপনি যখন আপনার হাতে ক্ষমতা আছে, আপনার মানুষ দিয়ে আরেকজনকে অপমান করাচ্ছেন, যার মানে জুতার দিকে চায়া কথা বলার যোগ্যতা নেই, সে চেহারার দিকে চায়া কথা বলে, তখন এই একই দিন আবার আপনার জন্য আসতে পারে। এইটা ডেফিনেটলি শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য বঙ্গবন্ধুর যে ওয়েট ছিল, যে সার্বজনীন জনপ্রিয়তা ছিল দলমত নির্বিশেষে, এটা কিন্তু অনেক কমছে। মানে ভালোবাসার জায়গাটা আলাদা। এটা আপনি ভাস্কর্য বানাইয়া অথবা ওই কোনো প্রতিষ্ঠানের নামকরণ করাইয়া এগুলো থাকে না। গাণিত আছে, যদি পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কোথাও না কোথাও সার্জিসের অন্তরেও বঙ্গবন্ধুর প্রতি কিন্তু লেখা আছে ভালোবাসা। সিচুয়েশনের কারণে প্রকাশ করতে পারে না। তবে এই প্রথম সরকার পতনের 10 মাসের মাথায় আমরা খেয়াল করলাম যে সার্জিস কোথাও না কোথাও নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমি এই জন্য ধন্যবাদ দিই। দেখেন, সম্মানিত মানুষকে আপনি সম্মান দিবেন, আপনি সম্মান পাবেন। কত সার্জিস আসবে যাবে, বঙ্গবন্ধুর মতো হওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। জিয়াউর রহমানরা একজনই, বঙ্গবন্ধুর একজনই, তারা আলাদা ক্যারেক্টার, জাতীয় নেতারা একজনই। খেয়াল আছে নিশ্চয়ই, গতকালকে গণমাধ্যমে আমরা হঠাৎ করে খবর পেলাম যে বঙ্গবন্ধু সহ প্রায় 4 শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গিয়েছিল। এরপর দিনভর নানান সমালোচনা। সকাল সকালই সার্জিস একটা স্ট্যাটাস দিয়েছিল, সেখানে সে লিখেছিল যে আপনার মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। তাজউদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে? মানে তার বক্তব্যের যে মোটিভটা ছিল যে আপনার বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয়েছে, কোনো সমস্যা নেই। তাজউদ্দিন সাহেবেরটা, প্রথম প্রধানমন্ত্রী, ওনার মুক্তিযুদ্ধের স্বীকৃতি কিভাবে বাতিল হলো? তিনি বোঝাতে চাইলেন যে জনাব তাজউদ্দিন আহমেদ ইজ বেটার দেন বঙ্গবন্ধু। এটাকে আসলে দুনিয়া থেকে মানবে, মানে বাংলাদেশের মানুষ। 2 জন জাতীয় নেতা, আরো আমাদের যারা জাতীয় নেতা আছে, প্রত্যেকের জায়গায় স্বমহিমায় গৌরবান্বিত। এখন তাদেরকে নিয়ে ওই আজকের দিনে এসে একটি স্ট্যাটাস দেওয়া, লেখা, এগুলোতে কি হয়েছে? এই যে ধরেন জিয়াউর রহমানের নিয়ে যে এত কিছু করা হয়েছে, কি হয়েছে? বিএনপির জনপ্রিয়তা কমছে না বাড়ছে? একজন সুস্থ সজ্ঞানের মানুষ যে বাংলাদেশের যারা জাতীয় নেতা বা ধরেন এরকম টপ লেভেলের যারা সুপ্রিম লিডার আছেন, তাদেরকে নিয়ে অপমান করা, ক্ষমতায় বসে চল করা, বা এই যে এখনকার এসো বঙ্গবন্ধুকে নিয়ে নানান ধরনের শব্দের ব্যবহার, এগুলা কি কোনো ভদ্র মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ তার কাছে এগুলো গ্রহণযোগ্য? যদি আপনার কাছে হয়, আপনি ব্যক্তিগত মেন্টালিটি মনে রাখেন, আপনি যেই দলই করেন, প্রত্যেকটা দলের একটা আইকনিক প্লেয়ার আছে। এখন এক একজনের কাছে এই লোকটার একটা ক্যারেক্টার। আমি বিপরীত রাজনীতি করলে তার আমার খারাপ মনে হবে, আর আমি তার পক্ষে হলে ভালো মনে হবে। বিপরীত দলের নেতারা গালি দাও, ভাই এগুলাতে কখনোই পজিটিভ বৈশিষ্ট্য আসে না। বড় বড় মানুষ তারা কথা বলবে, তারা খেলবে তাদের রাজনীতির খেলা, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা তাদের জুতার সমানও আমাদের যোগ্যতা নাই, বাট এগুলো ঘটছে।
তো স্যার যে দিন শেষে তার এই পোস্টটা ডিলিট করেছেন, আমি এই জন্য তাকে ধন্যবাদ দিই যে একটু দেরিতে হলেও বিষয়টা সে বুঝতে পারছে যে এই ধরনের কথাবার্তা সাধারণ মানুষ পজিটিভ নেয় না। কারণ সার্জিস্ট তার কেউ ধমক দেয় নাই, হুমকি দেয় নাই, ধামকি দেয় নাই যে হুমকি দামকির ভয়ে হয়তো তিনি এটা ডিলিট করছেন। দেশের স্বাধীনতা 1971 এই জিনিসগুলোর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অনন্য নাম। তো সেই যে নাম 1971 থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত নানান পরিক্রমায় আজকে আমরা দেখছি যে গতকালকে একটা নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। সেই অধ্যাদেশে শেখ মুজিবুর রহমান সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। তবে আমরা এতটুকু বুঝি, বাংলাদেশের গেল আমাদের এই স্বল্প বয়সে আর কি যতটুকু দেখছি, কোন সরকার আসলে নতুন নতুন আইন হয়, পরবর্তী সরকার আসলে আবার এগুলা বদলাইয়া নতুন হয়, যারা এগুলা করেন তাদের বিরুদ্ধে আবার আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এটা কতদিন টিকবে সেটাই হচ্ছে কথা। বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরাই হবেন বীর মুক্তিযোদ্ধা, মানে যারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছেন, শুধুমাত্র তারাই পাবেন বীর মুক্তিযোদ্ধা। আর এই আইনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে দেওয়া হয়েছে। গতকালকে রাতে এই অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে সেটা জারি করেছে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ডক্টর আসিফ নজরুলের যেই মন্ত্রণালয় আছে। নতুন অধ্যাদেশে 1970 সালে নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনৈতিক নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে। মানে এখন থেকে বঙ্গবন্ধু আর বীর মুক্তিযোদ্ধারা বা যে 400 জন প্লাস যাদের এই ট্যাগটা সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী, সরাসরি মুক্তিযোদ্ধা তারা না। সরকারের 10 মাস চলছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কি সেই বিষয়ে আসলে আমরা কেউই জানি না। আমাদেরকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে। যতবার সরকার প্রধানের সাথে আমাদের সংলাপ হয়েছে, আমরা প্রত্যেকবার বলেছি যে আপনাদের পরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করেন, কিন্তু সরকার কোনো দলকেই গুরুত্ব দেয়নি। আমার পাশে মঞ্জু ভাই আছেন, তিনি আরেকটি সেমিনারে বক্তব্য রেখেছিলেন যে সরকার প্রধান যদি কোনো বিদেশি নাগরিক আসে তাকে যথেষ্ট পরিমাণ সময় দেন। বাংলাদেশের নাগরিক বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, 2 থেকে 3 মিনিটের বেশি কেউ আসলে কথা বলার সুযোগ পায় না। কিন্তু আমরা দেখি যে কোনো বিদেশি সাংবাদিক আসলে ঘন্টার পর ঘন্টা তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। এমনকি বাংলাদেশের আপনারা যারা সাংবাদিক রয়েছেন তাদের এখনো পর্যন্ত তিনি ফেস করেননি, একটি প্রেস ব্রিফিং তিনি আয়োজন করেননি। অর্থাৎ যে দেশের তিনি শাসন করছেন সে দেশের জনগণকে আসলে তিনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন সেটি নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশেষ করে সর্বশেষ যে সংলাপ, এই সংলাপের অর্জন আসলে কতটুকু। প্রত্যেকটা দল দাবি করেছিল অন্তত প্রধান উপদেষ্টার সাথে এই সংলাপের পরে বিচার সংস্কার এবং নির্বাচনের একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা হবে, কিন্তু সেটি করা হয়নি। বরং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিদেশ সফরে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে শুধুমাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই। এখন কথা হলো যে কেন আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাওয়ার প্রসঙ্গ আসলো। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচন হয় ডিসেম্বরে বা জুনে করা হবে, 26 জুনে, যে কারণে দলগুলো মনে করেছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলেই বেটার। এই যে এখনকার যে আবহাওয়া আমরা সকলেই দেখছি, বৃষ্টি বাদলা, জানুয়ারির পর থেকে যে ধরনের গরম, জুনে তো কালবৈশাখী ঝড় হবে, সেই বাস্তবতায় দলগুলো মনে করছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো। এখন ডিসেম্বরের মধ্যে যদি সরকার ইলেকশন না করতে পারে সেটিও তো আলোচনার ভিত্তিতে একটি সমাধানে পৌঁছাতে হবে।